আস্তে আস্তে প্রত্যেকে জয়েন করো। আজকে আমাদের পড়বার বিষয় হলো খুশির পড়া এই বইটি থেকে চাষির ছেলে। খুব সুন্দর, খুব সুন্দর এই কারণে যে আমি এখনও পড়িনি। এখানে বইয়ে খুব সুন্দর ছবি দেওয়া রয়েছে। ছবিটা কিন্তু দেখতে আমার ভারী ভালো লাগছে। তো আমি নিশ্চিত প্রত্যেকে খুব ভালো আছো। নাম, রোল, সেকশন বা বিভাগ এটা স্পেস দিয়ে একবার লিখে দাও, আমি কিন্তু এখানে পেয়ে যাব বা রেকর্ড থাকবে। তো বারবার লিখবার প্রয়োজন নেই। বই নিয়ে নিব খুশির পড়া 68 পৃষ্ঠা। সেখানে আমরা পড়ব আজকে চাষির ছেলে। দেখতে পাচ্ছি জসিমউদ্দিনের লেখা, কিন্তু উনি কবি না লেখক সেগুলো আমাদের একটু বিচার করতে হবে। তো কবিতা, সেই অর্থে উনি কবি। এবার আমরা লিখতে গিয়ে অনেক সময় পছন্দ করি ওপেনিং লিখবার। তো কীরকম কবি, কী ধরনের কবি বা কীভাবে ওনাকে ডাকা যেতে পারে, অর্থাৎ সম্ভাষণ করা যেতে পারে, এইগুলো কিন্তু কবি পরিচিতির মধ্যে লেখা থাকে। কোনো গল্পকারের সম্বন্ধে পড়তে গিয়েও, কোনো গল্প পড়তে গিয়েও ওনার সম্বন্ধে যদি পড়া হয়, তাহলে লেখক পরিচিতিতেও সেইগুলি লেখা থাকে। তো আজকে আমরা কবি পরিচিতি শুরুতে পড়ে নিব। সেইখানে কিন্তু আমরা পেয়ে যাব যে ওনাকে কিভাবে আমাদের লেখালেখির সময় সম্ভাষণ করতে পারি বা ডাকতে পারি, বা ওপেনিং যেগুলো লেখা হয় আমরা কিভাবে লিখতে পারি। তো সেই দিকে তাকে আমি প্রথমেই বলবো, বই অনুযায়ী পড়া এগোচ্ছি। প্রত্যেকে আবার বলে দিই, 68 পৃষ্ঠা, কোনো তাড়াহুড়ো নেই। সঙ্গে পেন আর রুল এগুলো নিবে অবশ্যই। সারাক্ষণ আমাদের মোবাইলে ইলেকট্রনিক ডিভাইস নির্ভরশীল ক্লাস করতে হচ্ছে, তাই আমার অনুরোধ ব্যক্তিগতভাবে যে ক্লাসগুলো যদি সম্ভব হয় স্পিকার অন করে করব ক্লাস, হেডফোনের ব্যবহার করব না, দূরত্ব বজায় রাখব। আর মোবাইল যদি আছে ঠিক আছে, যদি ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্ট করে ক্লাস করা সম্ভব হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্ট করে ক্লাস করব। তো এইবার আমি আমার পড়া যেভাবে এগাবে সেই দিকে তাকে এটাই বলবো যে প্রথমে কিন্তু আমরা কবি সম্পর্কে পড়ব। বলা হয়েছে বই অনুযায়ী 68 পেজ, 68 পৃষ্ঠা। 1903 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুর পথে যাত্রা করেন। এরকম পড়তে পড়তে আমরা হয়তো অনেক শব্দ, অনেক কথা শুনবো, যেগুলো হয়তো যেগুলি আমাদের পরবর্তী লেখাতে, কারণ বাংলাতেই লিখতে হয় সব কিছু, সেখানে কিন্তু কাজে আসতে পারে। বলা রয়েছে, পল্লীকবি হিসেবে জসিমউদ্দিনের নাম প্রথম সারিতে। তার কাব্যগ্রন্থের বাংলা সাহিত্যের বিশিষ্ট সম্পদ। প্রায় প্রত্যেকটি কবিতায় পল্লী জীবনের মধুর ছবি এঁকেছেন তিনি। তাহলে পল্লীকবি কথাটি আমি মার্কিং করে রাখছি। পল্লী জীবনের মধুর ছবি এঁকেছেন তিনি, মার্কিং করে রাখছি। কেন? কারণ লেখালেখিতে কাজে আসবে, সেই জন্য। এই ক্ষেত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি কবিতায় পল্লী জীবনের মধুর ছবি এঁকেছেন তিনি। আচ্ছা, যদি চ্যানেলে কিছু ডিস্টার্ব হচ্ছে বা যদি ডিস্টার্ব হয়, তাহলে চেষ্টা করবে যে আমার কথা ঠিকঠাক পৌঁছচ্ছে নাকি সেই দিকটাই খেয়াল রাখবে। ছবিতে তো খুব একটা প্রয়োজন নেই। উল্লেখযোগ্য বই নকশি কাঁথার মাঠ, বালুচর ইত্যাদি। স্মরণে সারণীবাহী তার একটি স্মৃতিকথার বই। তাহলে আমরা শুরুতে চাষির ছেলে নামটি বলবার পরে শুধু বলেছিলাম জসিমউদ্দিন, তারপরে তাকিয়ে দেখলাম এটি কবিতা, তাই বললাম কবি। তারপরে পরিচিতি পড়তে গিয়ে দেখতে পেলাম যে আমরা সম্ভাষণ কিংবা ওপেনিং বা যে নামে আমরা ডেকে সেটা লিখতে পারি পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করবার জন্য, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি পল্লী কবি। প্রশ্ন আসুক বা নাই আসুক, এই তথ্যগুলো আমাদের এখন থেকেই অভ্যাস রাখতে হবে, যাতে ভবিষ্যতে গিয়ে যখন আমরা আমাদের পড়াগুলো পড়ব, বিভিন্ন ক্লাসে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, তখন যিনি লিখেছেন ওনার সম্পর্কে একটা যাতে স্বাভাবিক আগ্রহ থাকে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। সেই দিকে তাকিয়ে কিন্তু এইভাবে বলবার চেষ্টা করছি আমি। এর পাশাপাশি দেখছি পল্লী জীবনের মধুর ছবি এঁকেছেন। তাহলে পল্লী জীবনের মধুর ছবির স্রষ্টা পল্লী কবি জসিমউদ্দিনের লেখা অমুক কবিতা থেকে উদ্ধৃত চরণটি গৃহীত। 5 স্ট্যান্ডার্ড মেনটেন করে এইভাবে কিন্তু আমরা একটা ওপেনিং বইয়ের সাহায্য নিয়ে চমকপ্রদ ওপেনিং প্রেজেন্ট করতে পারি।
সব ক্লাসেই কি এইরকম হবে না, 6, 7, 8, 9, 10 বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকম চমকপ্রদ ওপেনিং হয়, তাদের ব্যবহার বিভিন্ন রকম। তো সেই জন্য তো স্যারদের ক্লাস করতেই হবে। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা ওনার সম্পর্কে বা আমরা সম্ভাষণ কী করতে পারি, ওপেনিং কী হতে পারে, সেইগুলো একটু একটু চেষ্টা করলাম। এমনটাই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা তোমাদের মতো নিজেদের নিজেদের মতো চেষ্টা করে লিখতে পারো, অভ্যাস করতে পারো, আর সেটা খুব ভালো হবে। আমরা কবিতায় এগিয়ে যাই, কারণ এখানে খুব সাংঘাতিক পরিবেশের বিবরণে যাব না, কারণ তিনি পল্লী জীবনের মধুর ছবি এঁকেছেন। দেখা যাক চাষির ছেলের মধ্যে সেই রকম কিছু পল্লী জীবনের ভাবনা, ওনার ভালোবাসা ছোঁয়া পাওয়া যায় কি না। শুরুতেই আছে, ওই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া। সুন্দরভাবে বলা হয়েছে। দেখো, এইখানে আমি থামলাম, কোথাও কমা, কোথাও দাড়ি, কোথাও আশ্চর্যবোধক চিহ্ন। তার মানে আমার ভাবের বহিঃপ্রকাশটাও সেই রকম হওয়া চাই। তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া, মানে এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, এতটাই মধুময়। এক গায়ে, আবার প্রথম থেকে পড়ি, ওই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, এক সাধারণ বিবৃতি বা বর্ণনা দেওয়া। তারপরেই বলা হয়েছে, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। তার মানে কালো ভ্রমর, এই যে কথাটি, কালো মুখ, তার গায়ের গড়ন বা যে বর্ণ, সেটি কালো রং। কালো ভ্রমর যেই রকম দেখতে, কি কালো ভ্রমরকে দেখলে বিশ্রী এইরকম কিছু মনে হয়? বিস্মৃত মনে হয় না। প্রকৃতির এক মিন সন্তান রূপে কালো ভ্রমরের রূপ মাধুর্যও যেন বেশ চমকপ্রদ। অনুরূপভাবেও সেই চাষার ছেলের কালো বরণের মধ্যেও কবি যেন এক সহজ সরল চমক খুঁজে পেয়েছেন। তাই অনায়াসেই ভ্রমরের কালো রং কোথাও যেন তার সাথে মিলেমিশে এক হয়ে গিয়ে কবির মনকে জয় করেছে। পল্লী প্রকৃতির ওই সাধারণ চাষার ছেলের গায়ের বরণটিও। এইভাবেই কিন্তু আমাদের ব্যাখ্যা এগোতে পারে, এইভাবেই আমাদের লেখা এগোতে পারে। রেকর্ড থাকছে, আমি বারবার বলবো না, যার জন্য এটা ইউটিউবে ক্লাস রেকর্ড থাকে, অবশ্যই সেটা কি হবে, দেখা যাবে যতবার প্রয়োজন। এরপরে বলা হয়েছে কিসের রঙিন ফুল। তার মানে গ্রাম্য প্রকৃতির বুকে বহু নাম না জানা, বহু চেনা অচেনা ফুল তো ফুল তো থাকেই। তো সেই অর্থেই যেন নাম না জানা, মানে কিসের রঙিন ফুল, মানে তার রূপের মাধুর্য এতটাই মুগ্ধকর যে সেক্ষেত্রে যেন ফুলের এতটাই কোমল, এতটাই কমনীয়, যে সেখানে ফুলের সঙ্গে কবি তুলনা করেছেন চাষার ছেলের মুখটির সঙ্গে। কোমল, সুন্দর, মিষ্টি, মধুর, মনোহর, মধুময়, এতভাবে বিবৃতি দেওয়া যেতে পারে, যেভাবে একটা ফুলকে আমরা বা একটি ফুলকে আমরা তার কোমলতা, তার মধুরতা, তার মধুময়তাকে কাউকে যদি বুঝাতে গিয়ে বলতে চাই, সেক্ষেত্রে চাষার ছেলের মুখটিকে নিয়েও কবির যেন এইরূপ মনোভাবের জাগরণ ঘটেছে। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়াম। তার মানে প্রকৃতির বুকে যে কাঁচা ধানের পাতার যে সরলতা, সহজতা, সহজেই যেন মনকে হরণ করে নেয়, সেইভাবেও যেন তার মুখটিও, ওই ছোট্ট শিশুর কচি মুখটিও যেন কবির হৃদয়কে, মনকে হরণ করে নিয়েছে। তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া। নবীন তৃণ অর্থাৎ ঘাস, সেই ঘাসের যে কোমলতা, ঘাস কি হয়, কোমল হয়, মখমলের মতো নরম হয়, সুবিস্তৃত হয়, অদ্ভুত একটা উপলব্ধি হয় ঘাসের দিকে তাকালে। যে মাটিতে ঘাস নেই সেই মাটিটা দেখতে দেখতে যেরকম উপলব্ধি হবে, আর ঘাসে বা তৃণে ঘাসে পরিপূর্ণ মাটি দেখতে তার উপলব্ধি কিন্তু তার উপলব্ধি অন্যরকম হবে। আর সেটাই কাম্য, সেটাই প্রাপ্য। একটা সবুজ তৃণবিস্তৃত ভূমিরূপের দিকে তাকালে মন, হৃদয়, মস্তিষ্ক সর্বত্রই যেন শান্তি বিরাজ করে। সেই ছোট্ট শিশুটির চাষা ছেলেটির দিকে দেখেও কবির যেন হৃদয় শান্ত হয়ে গিয়েছে।
তাই বলা হয়েছে তার সাথে কে মাখিয়ে দিচ্ছে নবীন তৃণের ছায়া। ছায়া অর্থাৎ ছায়া নয়, ছায়া অর্থাৎ শান্তির কথা বলা হয়েছে। জালি লাউয়ের তারপরে জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গাখানি তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু। শ্রাবণ অর্থাৎ শ্রাবণ মাস, এখানে দিয়েছে, হ্যাঁ দিয়েছে। শ্রাবণ মাস, নিচে অর্থ দেওয়া রয়েছে। শ্রাবণ মাসে যেমন তমাল তরু গাছ হয়, তাই তার গাখানি যেন সেই তমাল তরু গাছের মতো সুবিস্তৃত সুন্দর। সব কিছুতে একটা সুন্দরের ছোঁয়া তো আছেই। জালি লাউয়ের ডগার মতো, মানে জালি অর্থাৎ বাঁশ দিয়ে মাচা তৈরি করা হয়, যার মধ্যে এই লতানো গাছগুলো তাদের সুন্দর সুন্দর বাহু দিয়ে তাকে জড়িয়ে আকৃষ্ট করে সুবৃদ্ধি লাভ ঘটে এবং সেখানে ফুল ও ফলে পরিপূর্ণ হয়ে ওঠে। ঠিক এইভাবেই যেন তার বাহু দুখান, মানে ওই সরু হয় তো সেই ডালপালাগুলো, তো বলেছে লাউয়ের ডগা যেমন হয় সেই রকম যেন সুন্দর সরু তার হাতগুলো, গড়ন। এরপরে বলা হয়েছে বাদল ধোয়া মেঘে কে গা মাখিয়ে দেছে তেল, বাদল ধোয়া মেঘে কে গা মাখিয়ে দেছে তেল, বিজলি মেয়ে লাজে লুকায় ভুলিয়ে আলোর খেল। আকাশে মেঘে পরিপূর্ণ হলে যেমন একটা চমক দেখতে পাওয়া যায়। তেলে কি হয়, তেলের একটা গ্লেজ হয় না, চমক হয় না। তো এক্ষেত্রে বলেছে বাদলে ঘেরা মেঘে যেমন চমক থাকে, সেখানে যেমন বিদ্যুতের সেই ঝলক সহজেই লুকোচুরি খেলার মতো লুকিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। ঠিক তাহলে কি তার সাথে কার তুলনা করা আছে দেখি? কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার ছড়িয়ে গেছে কত কটা তার হাসি। মানে তার হাসিও যেন কখনো সেই মৃদুমন্দ হাসিও যেন সেই বিদ্যুতের চমকের মতো কখনো দেখতে পাওয়া যাচ্ছে, কখনো আবার মিলেমিশে এক হয়ে যাচ্ছে, কখনো আবার দেখতে পাওয়া যাচ্ছে, কখনো মিলেমিশে এক হয়ে যাচ্ছে। তো এইভাবেই যেন তার মুখের, তার বাহ্যিক, তার শরীর, তার মাথার চুল, তার গায়ের গড়নের বর্ণনার পাশাপাশি কবিতার হাসির মধ্যেও সেই প্রকৃতির মনোমুগ্ধকর মায়াময় রূপ দেখতে পেয়েছেন, মায়ায় পরিপূর্ণ রূপ তার হাসিতেও। মুখে তার ছড়িয়ে গেছে কত কটা তার হাসি, কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি, কালো দোয়াতের অন্তস্থ আকারটা উজ্জ্ব বলে কমা দেওয়া হয়েছে, আমরা উজ্জ্ব রাখতে গেলে কমার ব্যবহার করতে পারি। কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি, কালো দতের তাহলে আমি উচ্চারণ করব, কালি দিয়েই কেতাব কোরআন লেখি। তাহলে যেভাবে কালো দোয়াতের কালি দিয়ে পবিত্র শব্দ, পবিত্র অক্ষর, কোরআনের সেই পবিত্র বাণীগুলো লেখা হয়ে থাকে, তার চোখের সেই চাহনিতেও যেন পবিত্রতা, মনোমুগ্ধকর, মনোহরণকারী ভাবনা ধারণার জাগরণ ঘটে তার দিকে তাকালেও এবং তার চোখের সেই নয়ন তারার দিকে তাকালেও, তাই না? এইভাবে যেন কেতাব কোরআনের লেখার সঙ্গে, তার কালো কালি দিয়ে লেখার সঙ্গে তার চোখের কালো নয়ন তারার একটা সামঞ্জস্য খুঁজে বার করার চেষ্টা করা হয়েছে। লোকের চাহনিতে বোঝা যায় না, চাহনিটা খারাপ, চাহনিটা ভালো, তাই তার চাহনিটা খারাপ ভালোর দিকে তো বিচার তো দূরের কথা, এতটাই পবিত্র যে কোরআনের কালো কালি দিয়ে লেখা সেই পবিত্র বাণীর সমতুল্য হয়ে উঠেছে। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়। জনম কালো মরণ কালো অর্থাৎ আমরা যে সময় ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীর বুকে জন্মলাভ করি, সেই মুহূর্তে আমাদের কোনো হিতাহিত বোধ, বুদ্ধি, জ্ঞানের কোনো কিছুই থাকে না। সেই সময় সম্পূর্ণরূপে এই জগৎটি আমাদের কাছে অন্ধকার থাকে, আবার মৃত্যুর মুহূর্তেও আমাদের কাছে জগৎটা অন্ধকার হয়ে যায়। তাই জনম কালো মরণ কালো, কালো ভুবনময়। সত্যি মাঝখানের এই সামান্য কিছু সাধারণ মুহূর্ত বাদ দিয়ে পুরো জন্ম এবং মৃত্যুর কালোকে যদি ইকুয়াল বা সমান করে দেখা হয়, সমান দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, তাহলে যেন পুরো ভুবনটাই কালোই হয়ে থাকবে। কারণ কালো জিনিসকে আমরা অশুভ মনে করি, কালো রঙকে আমরা একটু বাঁকা দৃষ্টিভঙ্গিতে দেখি, কিন্তু না, কালো জিনিস অশুভ নয়, কালো রং বাঁকা দৃষ্টিভঙ্গিতেও দেখা নয়। সেই তো কোরআনও তো কালো কালি দিয়ে লেখা, সেই ধর্মীয় পবিত্র গ্রন্থ যে কোনো, শুধু কোরআন কেন, এখানে শুধু কোরআন বলা হয়েছে। সেই শিশুটির, চাষা ছেলেটির নয়নের তারাও তো কালো, সেই কালো চোখ দিয়ে সে এই ভুবনের সমস্ত রূপ, রস, মাধুর্য, মনোমুগ্ধকর মুহূর্ত, ভাবনা, ভালোবাসাকে আহরণ করছে এবং কবিতা উপলব্ধি করে আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। তাই বলেছে জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। তাই এইভাবে প্রকৃতির প্রত্যেকটা মুহূর্তকে, এখানে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে,
প্রকৃতির প্রত্যেকটা মুহূর্ত থেকে মানুষের মন হৃদয় থেকে শুরু করে সব কিছুর সঙ্গে এক অসাধারণ সামঞ্জস্য রেখে একে অন্যের পরিপূরক রূপে চাষির ছেলে যেন সব কিছুকে জয় করতে পেরেছে। তাই অনায়াসেই কবি যেন কবিতার শেষ প্রান্তে এসে অবলীলাক্রমে, মানে খুব সহজেই অবলীলাক্রমে যেন শেষ চরণে অনায়াসেই তিনি বলে ফেলতে পেরেছেন, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। এইভাবেই যেন কবিতার শেষে এই চরণটি এসে সার্থক রূপ লাভ করেছে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটার ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম। কবিতা তো পড়া হলো, কবিতার কম বেশি আমাদের মতো করে ভালোবেসে আমরা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু এখানে কি কোনো প্রশ্নের সুযোগ রয়েছে? হ্যাঁ, টেক্সচুয়াল প্রশ্ন বাদে এখানে তো প্রশ্নের সুযোগ প্রচুর আছে। এখানে দেখতে পেয়েছি কবিতাটিতে চাষির ছেলের বর্ণনা নিজের ভাষায় গুছিয়ে লেখো, এটা সহজে লেখা যাবে। চাষির ছেলে কিভাবে সব কিছু জয় করে সহজে লেখা যাবে, তার চাহনি দিয়ে, তার দৃষ্টি দিয়ে, তার লাউয়ের ডগার মতো বাহু দিয়ে, বা এরকম বিভিন্ন প্রসঙ্গগুলো যেগুলো আমরা পড়লাম, আমি পড়বার সময় বলেছি স্কিপ করব না, তাহলে তো উত্তর পারবো না। কবিতাটি আবৃত্তি করো, এটাতে সহজেই আমরা সকলে পারবো, কারণ আমরা যথেষ্ট ভালোবেসে পড়লাম। আমার মনে হয় মুখস্থ করতে কোনো দ্বিধা থাকবে না। 2, 3, 4 বার, 5 বার, 6 বার, 10 বার, 20 বার পড়লেও আমাদের এটা মুখস্থ হয়ে যাবে, যে যেভাবে আমরা মুখস্থ করতে পারি, কিন্তু ভালোবেসে পড়বো। এবার আমরা কিছু প্রশ্ন উত্তরের জন্য মার্কিং করে নিই। উত্তর কিন্তু কিছু কিছু জায়গায় আমি থেমে থেমে যেহেতু একটু বলবার চেষ্টা করেছি, সেই সমস্ত জায়গার সাপেক্ষে সেইখানে উত্তর বলা হয়ে গিয়েছে। এখন আমি কবিতার মার্কিংয়ের জায়গাগুলি বলবো। কবিতাটির যে পরিসর রয়েছে তা খুব একটি বড় নয়, তাই সহজেই আমরা পড়ে শেষ করতে পারলাম। এবার আমি বলবার চেষ্টা করছি যে এখানে কিসের লম্বা মাথার চুল, কালো মুখ, ভ্রমর, রঙিন ফুল। এই যে লম্বা মাথার চুল, কালো মুখ, ভ্রমর, রঙিন ফুল, এসবের মাধ্যমে কবি কয়েকটি মানে কীরকম দিক প্রতিফলিত করতে চায়। ধরো এখান থেকে যে কোনো একটি, মাথার কালো ভ্রমর, কালো মুখ, এদের মানে এই দুটিকে দাগ দিয়ে রাখছি আমি। তো কীরূপ সামঞ্জস্য রেখে কবিতার মনের ভাব ব্যাখ্যা করেছেন, কীরূপ সামঞ্জস্য রেখে কবিতার মনের ভাব ব্যাখ্যা করেছেন, রেকর্ড থাকছে, নোট করবে, আমি রিপিট করছি না। এইগুলির মাধ্যমে, এবার আমি বলতে চাই, এইগুলির মাধ্যমে রঙিন ফুল, কালো ভ্রমর, কালো মুখ, লম্বা মাথার চুল, এগুলির মাধ্যমে কবি কোন ভাবনার দিকটি প্রকাশ করতে চেয়েছেন? নবীনতার দিকটি প্রকাশ করতে চেয়েছেন। কচি মুখে যে প্রতিফলিত হয় একটি নবীনতার ভাব, একটি প্রাণবন্ততার ভাব, একটি স্বচ্ছতা, সরলতা, সহজতা, সত্যতার ভাবকে তিনি প্রতিফলিত করতে চেয়েছেন, যেটি চাষার ছেলের সেই কালো রঙের কচি মুখের মধ্যে দিয়ে কবি উপলব্ধি করেছেন। আরও এখানে প্রশ্নের সুযোগ আমি পেয়ে যাচ্ছি। তমাল তরু আর বাহু দুখান লাউয়ের ডগার মতো সরু, তার গা খানি তমাল তরু। এই গা খানি তমাল তরু আর লাউয়ের ডগার মতো দুখান সরু বাহু, এর মধ্যে দিয়ে কবিতার কোন ভাবটি, এর মধ্যে দিয়ে কবি কোন ভাবটি প্রকাশ করতে চেয়েছেন? দেখো, দু রকমের অর্থ বেরিয়ে আসছে, সেটা আমি বলেছি পড়াতে গিয়ে। খুব সাধারণ সেই অর্থেই আমাদের উত্তর মার্জিত পরিবেশে তৈরি হবে। 3 থেকে 4 লাইন বা ম্যাক্সিমাম 4.5 লাইন হবে, তার বেশি উত্তর করবার কোনো প্রয়োজন নেই, তাহলে অগোছালো এবং অনির্দিষ্ট লেখা হয়ে যাবে, নির্দিষ্টকরণ থাকবে না। অনির্দিষ্ট লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে বিজলি মেয়ে লাজে লুকায় ভুলিয়ে আলোর খেল, এই জায়গাটি রয়েছে। বিজলি মেয়ে লাজে লুকায় ভুলিয়ে আলোর খেল, সেই জায়গাটিতে তাকিয়ে আমি একটু বলবার চেষ্টা করব যে এটিকে আমরা প্রশ্নের জন্য দাগিয়ে রাখছি। আমি প্রশ্ন বলবো যে বিজলি মেয়ে লাজে লুকায় ভুলিয়ে আলোর খেল, এই ভাবনাটির মধ্যে দিয়ে কবি কী ভাব প্রকাশ করতে চেয়েছেন? বা 5 স্ট্যান্ডার্ডে আসে না, তাও যেহেতু আমরা কালচার করি তাই জন্য বলে রাখছি, তাৎপর্যমূলক ব্যাখ্যাটি, মানে তাৎপর্যমূলক ব্যাখ্যা করো, তাৎপর্যমূলক ব্যাখ্যা করো। তাৎপর্যমূলক ব্যাখ্যা করো সেটি বলা হলো। তারপরে যদি আমাদের পড়া এগোই, মানে প্রশ্নের জন্য যে মার্কিংগুলো, কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার ছড়িয়ে গেল কত কটা তার হাসি। এই কচি ধানের ব্র্যাকেট ওপেন করব আর কত কটা তার হাসিতে ব্র্যাকেট ক্লোজ করব। এইখানেও আমরা কিছু প্রশ্নের সুযোগ পাচ্ছি। আমি ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম কারণ এইখানে গ্রিপ করেই এই জায়গাটির সাপেক্ষে আমাদের উত্তরের পরিবেশটি তৈরি করতে হবে। আমি বলতে চাই যে কমেন্টসে আমি দেখছি না, কেউ লেখালেখি করো না, পড়াটা বুঝবার চেষ্টা করো, তাহলেই উত্তর খুব সুন্দর এবং ভালো হবে। যদি পড়া না বুঝে শুধু মনের মধ্যে প্রশ্নই জেগে ওঠে বা লিখতে থাকি, তাহলে লাভের লাভ কিছু হবে না।
কারণ তো সবে পড়ানো হলো। এবার বুঝে নাও, আরও কয়েকবার ভিডিওটা শুনবার চেষ্টা করো। আমি সেটা বলেছি শুরুতেই যে স্পিকার অন করে, তারপরে লেখো, তারপরে মনে প্রশ্ন তখন কমেন্টসে লেখো, অনেক সুযোগ থাকবে ক্লাস নেওয়ার, কোনো ব্যাপারই না। আর ইউটিউবে রেকর্ড আছে, কোনো ব্যাপার নয়। আমি যেখানে যে মুহূর্তে থাকে না কেন রেকর্ড, আমি ভিডিও রেকর্ড করে এখানে অনায়াসে আপলোড করে দিতে পারবো, যাতে সেই উত্তরটার উপরে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যায়। তো এখন প্রশ্ন যেগুলো হচ্ছে নিজেদের মধ্যে তৈরি করে রাখতে পারো, সেটা আগে নিজে কালচার করো। পড়া হয়েছে, আমি তো বললাম যে বেশি লিখবার প্রয়োজন নেই, কারণ এখানে যেটুকু তথ্য দেওয়া তার সাপেক্ষে যেভাবে আমাদের উত্তর এগিয়ে যাওয়া দরকার, ঠিক আছে, সেই আলোচনা হিসেবে ঠিক আছে। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি থেকে তার হাসি অবধি ব্র্যাকেট ক্লোজ। এখানে কচি ধানের সঙ্গে তার মুখের হাসি, হ্যাঁ, এবং বিজলি যে লুকায়, এই প্রত্যেকটা রিলেশন আছে আগের যে চরণটি পড়েছিলাম। তাই কচি ধানের সঙ্গে তার মুখের হাসির কিরূপ মিল কবি খুঁজে পেয়েছেন। কচি ধানের সঙ্গে চাষার ছেলের মুখের হাসির কিরূপ মিল কবি খুঁজে পেয়েছেন। কালো চোখের তারা দিয়ে এই কালো চোখের তারাকে আন্ডারলাইন করব, এবং কালো দতের কালিটাকে আন্ডারলাইন করব, কেতাব কোরআনকে আন্ডারলাইন করব। কেতাব কোরআন, কালো চোখের তারা আর কালো দতের কালি, এই তিনটি জায়গাকে আমরা মার্কিং করে রাখব। এবার বলবো যে প্রশ্নটা আমি বড় করে বলছি না, সহজেই বোঝা যাবে। আমি বলতে চাইছি এইটি যে প্রসঙ্গটি কেন এসেছে, তার মানে কালো চোখের সঙ্গে কালো দোয়াতের কালি এবং তার পাশাপাশি কেতাব কোরআন লেখি প্রসঙ্গটি কেন এসেছে সেটাই বললাম। যে ভিডিওতে আলোচনা হয়েছে উত্তর কিন্তু আমি মার্কিং এখানে করেই রেখেছিলাম, তো সেই দিকে তাকিয়ে তাকিয়ে আমি আমার মতো উত্তর বলবার চেষ্টা করেছিলাম। আমি নিশ্চিত যে সেই ভাবনাগুলো মাথায় রেখে তোমরা এর থেকে উৎকৃষ্ট উত্তর তৈরি করতে পারবে। তাই আমি শুধু গাইড করলাম, আমি কখনোই এই কথাটি বলছি না যে আমার বলা তথ্যগুলো ওইটি হুবহু লিখতে হবে, তাহলে বিকাশ হওয়ার সুযোগ কখন হবে। এইটুকু পড়াতে গিয়ে বলতে পারি, যদি একটা ফুল গাছ হয়, ফুল গাছকে আমি ধরে নিই, তার প্রত্যেকটা ফুলের নিজস্ব কিছু ভ্যারাইটি থাকে, সেই একটি গাছেরই, গাঁদা ফুল বলো, গোলাপ ফুল বলো, সেটা নিখুঁত থাকে, কারণ প্রত্যেকেই তো ফুল। তো সেরকম তোমরা তো প্রত্যেকেই ফুলের মতো, আমি মনে করি ফুল, এবং তোমরা যখন প্রস্ফুটিত হবে নিজস্ব ভ্যারাইটি মেনটেন করতে গেলে কি ক্ষতি কোথায়। তাই সেই জন্য আমার কাজ হলো গাইড করা। আমি সেই গাছটি থাকলে তোমরা প্রত্যেকটি ফুল, তাহলে সেই জন্য তোমরা নিজস্ব ভ্যারাইটি মেনটেন করে প্রস্ফুটিত হও, দেখবে ভালো লাগবে। তাই হুবহু কপি নয়, আমি বলবার চেষ্টা করেছি সেই রকমটাই মাথায় রেখে বুঝে নিজের মতো কিছু সেইখানে তথ্য ভাবনা জুড়ে দেওয়া, এবং বেশ আনন্দ উপভোগ করা যে আমিও কিছু লিখতে পেরেছি বা আমিও কিছু লিখলাম। তাই তো চেকিং হবে, অবশ্যই স্কুল খোলার পরে চেকিং হবে, তাই নিয়ে কোনো এই নয় যে আমি একটা কথা বলেছিলাম যে পরীক্ষা দিতে পারলেই পড়বো, স্যার খাতা দেখলেই লিখবো, এটা ভুল ধারণা। কারণ কালচার যদি নাই রাখি তাহলে বিদ্যাভ্যাস কখনোই উৎকৃষ্ট হতে পারে না। তাই বিদ্যার অভ্যাস উৎকৃষ্ট করতে গেলে প্রত্যেক দিন কে দেখবে কে দেখবে না সেই দিকে না তাকিয়ে নিজের মতো অভ্যাস করে যেতে হবে। কারণ গাইড তো পেয়েই যাচ্ছি আমরা সারাক্ষণ স্যারদের কাছ থেকে, বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক্স ওয়েতে, তো অসুবিধের কিছু নেই। সেইগুলো মাথাতে রেখেই নিজের মতো কালচার করে যাও। স্কুল খোলা হলে খাতা অবশ্যই দেখা হবে, সেই দিকে কোনো অসুবিধে নেই। আমি তো টাইম নিই একটু দেখি, তো ভাগ করে করে আমি অবশ্যই চেকিং করব, কিন্তু লেখা বন্ধ করে রাখবো, আগের দিন লিখবো এরকমটি করবে না। তাহলে নিজের সেই বিদ্যা অভ্যাসের জায়গায় ব্রেক চলে আসবে, বাধা চলে আসবে। ঠিক আছে, শেষের দিকে চলে এসেছি। সেই ক্ষেত্রে লেখা রয়েছে কালো দতের কালি, আমি বলেছি যে প্রসঙ্গটি কেন এসেছে। শেষের দিকে আমি আরেকটু বলবো কালো ভুবনময়, এই কথাটি কালো ভুবনময় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। তার মানে এতগুলো কালো জায়গার শেষে গিয়ে এসে কালো ভুবনময় যেন নিজে সমৃদ্ধ হতে পেরেছে। অতগুলো কালো, মানে কালো চোখের তারা, কালো দতের কালি, কেতাব কোরআনে লিখি সেই কালি কালো, এই এতগুলো কালো না বললে লাস্টে বা শেষে যে কালো ভুবনময়, মানে জনম কালো মরণ কালোও যদি না বলা হয়, তাহলে কালো ভুবনময় নিজে সমৃদ্ধ হতে পারে না। তাই কবি যেন আড়ালভাবে কোথাও না এখানে যেন আড়াল করে এতগুলো কালোর ব্যবহার, এতগুলো কালোর সুন্দর দিক দেখিয়ে দিয়ে শেষ লগ্নে বা শেষ মুহূর্তে এসে কালো ভুবনময় শব্দের যুগলের, কালো আর ভুবনময় এই শব্দ যুগলের ব্যবহার করে
তাকে যেন এই কালো শব্দটিকে সমৃদ্ধশালী করে তুলেছে। এবার এর জাজমেন্ট বা এর নিখুঁত প্রয়োগ কিভাবে সমৃদ্ধশালী হলো যদি আমি প্রশ্ন করি, সেটা আমাদের কালচার করতে হবে। এই ভিডিওটা মাথায় রেখে নিজের মতো বারবার বুঝতে হবে, আচ্ছা আচ্ছা কালো মানে খারাপ, সেদিকটা তো স্যার বলেছিলেন, কালো মানে খারাপ সেটা নয়, তাহলে এবার পজিটিভ মানে কালো মানে ভালোও হতে পারে, সেইভাবে ভেবে একটু পড়িত, তাহলে একটু লিখিত। এই মেন্টালিটিটা এনে কালো ভুবনময়টিকে কিন্তু আমি প্রশ্ন হিসেবে রাখলাম। সে কিভাবে এই কালো ভুবনময় কথাটি কবি কী অর্থে কবিতায় তুলে ধরেছেন, কিংবা কালো ভুবনময় এই শব্দযুগল কিভাবে সার্থক রূপ লাভ করেছে কবিতার শেষ লগ্নে এসে। হয় না এরকম প্রশ্ন হতে পারে, আমরা এইভাবে অনেক প্রশ্ন তৈরি করতে পারি, উত্তর তো একটাই। তাই আমি দুটো সেপারেশন মেনটেন করে বললাম, উত্তর তো একই রকম হবে। শেষে চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, এটা তো বলাই হয়ে গেছে। তো এখানে সব করেছে জয় বলতে কি কি হয়? সব করেছে জয় বলতে যে মানুষের জীবনে বিভিন্ন রকম বাধা প্রতিবন্ধকতা অনভিপ্রেত মুহূর্ত আসে, এই বাধা প্রতিবন্ধকতা অনভিপ্রেত মুহূর্তগুলোকেই যেন জয় করবার কথা বলা হয়েছে, তাই না? কালো মানেই তো আমরা বাধা এইরকম কিছু একটা বুঝে নিই, কিন্তু কবিতার কোথাও বাধা অনভিপ্রেত মুহূর্ত প্রতিবন্ধকতা দেখানো হয়েছে না। যদি মনোবল থাকে, আমি যদি আমার লক্ষ্যের দিকে নিষ্ঠার সঙ্গে এগোতে পারি, কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। আমার লক্ষ্যে পৌঁছানোর সেই নিষ্ঠা বা সেই সততা নিজের মধ্যে থাকা চাই। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি বলবার চেষ্টা করলাম। শব্দার্থগুলো পড়ে রাখতে হবে, প্রশ্নগুলো তৈরি করতে হবে, যে টেক্সচুয়াল প্রশ্ন আলোচনা করে আমরা জেনারেট করলাম সেটা তৈরি করতে হবে, অভ্যাস করতে হবে। পল্লী কবি, এবার আমি শুধু জসিমউদ্দিন বলবো না, কারণ আমরা পড়ে জেনেছি, তাই পল্লী কবি জসিমউদ্দিন সম্পর্কেও আমাদের পড়ে নিজেদের মতো ওপেনিং তৈরি করতে হবে, সেটা আমি বলবার চেষ্টা করেছি। ক্লাসের শেষে আমি একটু রিভিশনের মতো বলে ফেললাম। আজকের পড়া এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আসন্ন নয়, আমি তো বলছি যে দুর্গাপুজো তো চলেই এসেছে, তো খুব ভারী কথা না বলে খুব সাবধানে থাকবে, বড়দের কথা শুনবে, জেদ করবো না এদিক এই পুজো ওই মণ্ডপ সেই মণ্ডপ যেতে হবে, কারণ এখন খুব সেন্সিটিভ ওয়েদার। আমি বলবো অল্পতেই কোভিড-19 আমাদের এফেক্ট করতে পারে, এটা মজার বিষয় নয়। এবং তাতে আমি বলতে চাই যে আমার বা তোমার আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম, কিন্তু আমরা কন্ডাক্টর বা আমরা ধারক বাহক হিসেবে আমাদের গুরুজন বা বয়স্ক মানুষ যারা আমাদের সংস্পর্শে আসবে তাদের আমরা অজান্তেই ক্ষতি করে ফেলতে পারি। তাই জেনে বুঝে কারোর ক্ষতি করার কোনো প্রয়োজন নেই, তাই সেফ সাইডে থাকবো, বড়দের কথা শুনে এই বছরের এই পুজোটা এইভাবেই উপভোগ করব। আর নতুন জামা কাপড় কেনা হয়েছে, কী হয়েছে, ঘরে পরে নিই, একটু ছবি টবি তুলে অনেক সোশ্যাল সাইট আছে সেগুলোতে আপলোড করি, সবাই সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে শেয়ার করি যে দেখ এই ড্রেস আমি পরেছি। তো এইভাবেও অনেকটা মজা শেয়ার করা যায় ইলেকট্রনিক মাধ্যম ইউজ করে, কিন্তু বড়দের কথা শুনে চলবো এই পুজোতে, এই বছরে। সামনের বছর তো দেখাই যাবে, নিশ্চয়ই ভালোভাবে সেগুলো আমরা উপভোগ করতে পারবো। ঠিক আছে, আজকের পড়া এখানেই এইভাবে শেষ করলাম, পরবর্তী ক্লাসে কিন্তু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে।